প্রথমে দীপেন দেওয়ান প্রসঙ্গে একটু বলি। তার বাবা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভারও সদস্য ছিলেন, এই উপজাতি বিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি কিন্তু মোটেও স্থানীয় বিএনপি আজকে কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের মধ্যে বিশেষত রাঙামাটিতে এই পদত্যাগের ব্যাপারটা নিয়ে চরম অসন্তোষ কাজ করছে। সড়ক অবরোধের মধ্যে ঘটনা ঘটেছে, মানে বিএনপির মধ্যেই তার যারা অনুসারী, এবং তারা পরিষ্কারভাবে যেটা বলছেন যে তিনি মোটেও শারীরিক কিংবা মানসিকভাবে অসুস্থ না, বরং মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পরে তিনি ধারাবাহিকভাবে সেখানকার স্টেক হোল্ডারদের সাথে, ঢাকার ওই বিষয়ে বিশেষজ্ঞ যারা, তাদের সাথে ধারাবাহিক আলাপ আলোচনা চালিয়ে গেছেন যে কি করা যায়। যেহেতু বিএনপির একটা প্রতিশ্রুতি হচ্ছে আপনার রেইনবো নেশন করা, তো সেটার সাথে সঙ্গতিপূর্ণভাবে 31 দফা বাস্তবায়ন কীভাবে করবেন, এটা তিনি দারুণভাবে অ্যাক্টিভ ছিলেন। যেটা ঘটনা ঘটেছে এটা হচ্ছে বিএনপির অন্তর্কোন্দলের কারণে তাকে পদত্যাগ করতে হলো, এবং প্রধানমন্ত্রী এখানে আবারও মিসগাইডেড হয়েছেন বলে তার দলের লোকজনই বলছেন। তার সাথে এই মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী, চট্টগ্রামের রাজনীতি অত্যন্ত প্রভাবশালী নেতা মীর হেলাল সাহেব, তাদের একটা দ্বন্দ্ব রয়েছে, এবং এটা নির্বাচনের আগের থেকেই ছিল, এবং এটা কিছুদিন নির্বাচনের কারণে সাময়িক সময়ের জন্য ধামাচাপা পড়েছে, এখন এটা আবার সামনে চলে এসেছে। বিষয়টা যেটা ঘটলো যে আপনার মন্ত্রিসভায় 3 মাসের মধ্যে প্রথম একজন মাইনরিটি মন্ত্রীকে পদত্যাগ করতে হলো, এবং এটা আপনি আটকাতে পারলেন না। তাহলে আপনি যাদেরকে দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের ভোটটা আপনার দিকে নিলেন, এখন তো আর তাদেরকে আপনি ধরে রাখার কোনো চেষ্টা করছেন না, এবং পদত্যাগপত্র কিন্তু প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। এবং এই ধরনের ক্ষেত্রে শারীরিক বা মানসিক শারীরিক যে অসুস্থতার কথা বলা হয়, দেখানো হয়, এটা তো সত্য না, এটা আমরা সবাই বুঝি। তাহলে প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র যখন গ্রহণ করেছেন, ঘটনাটা এরকম করতে পারে তিনিই বলেছেন পদত্যাগ করতে সার্বিক পরিস্থিতির ভেতরের কারণে। এখন এটা বিএনপি সিদ্ধান্ত বিএনপি নেবে, কিন্তু এটা আলটিমেটলি যেটা হলো পার্বত্য চট্টগ্রামের মানুষজন, যারা আদিবাসী জনগোষ্ঠী আছে, তারা কিন্তু এক ধরনের প্রতারিত বোধ করতে পারে। আজকেই এটা নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া, প্রথম আলো এটা নিয়ে বড় করে একটা রিপোর্ট করেছে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য ভালো হলো না। পার্বত্য চট্টগ্রাম এমনিতে আমরা এটাকে সামলাতে পারছি না। আমাদের উচিত একজন বাংলাদেশপন্থী, ওই কমিউনিটির একজন বাংলাদেশপন্থী মানুষ, যিনি আসলে এই পার্বত্য চট্টগ্রামের সাথে আমাদের যে অ্যাসিমিলেশনের যে ঘাটতি, এটা দূর করবেন। কিন্তু 3 মাসের মধ্যে যখন আপনি একজনকে মন্ত্রণালয় থেকে যাকে চলে যেতে হলো, এটা আসলে সম্পর্ক আরও অবনতি ঘটাবে, মানে বাঙালি জাতির সাথে আপনার আদিবাসী কমিউনিটির সম্পর্কে আরও অবনতি ঘটাবে, বিএনপির প্রতি একটা অবিশ্বাস তৈরি করতে পারে। এর পাশাপাশি সামনে কঠিন সময় যাচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন, যখন তিনি বলেন মনে হয় যে তিনি সকল কিছু সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন বা তার সরকার সকল কিছু সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু কেউ যেন, ওই যে এর আগে বলেছেন তলে তলে অমুকেরা অমুকের সাথে আতাত করছে, মানে কেউ যেন ষড়যন্ত্র করে এগুলো সব ভেস্তে দিতে চাচ্ছে। ঘটনার কি আসলে তাই? আপনি বলেন যে সরকারের একটা মন্ত্রণালয় কি পারফর্ম করছে? একটা কোনো মন্ত্রণালয়? অর্থনীতিতে শোচনীয় অবস্থা, জ্বালানি তেলের দাম আবারও আপনি 2য় দফা বাড়ালেন, যেটা একেবারে না বাড়ানোর যথেষ্ট কারণ ছিল, মানে মানে স্কোপ ছিল, কিন্তু ইন্টারন্যাশনালিতে কমেছে। এবং আপনি কি করেছেন যে এই যে অক্টেনের একটা উদাহরণ দিই, 105 টাকা আপনি আমদানি করেন এবং আপনি বিক্রি করেন 151 টাকায়। এর বাকি এই যে মাঝখানের যে জায়গাটা, এটা হচ্ছে পরিবেশন যে ব্যয়টা, এটা বাদ দিলে বাকিটুকু হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স। সরকার, অর্থাৎ সরকার এটাকে একটা, যেহেতু রাজস্ব ঘাটতিতে আছে, এটাকে একটা রাজস্ব আদায়ের একটা ক্ষেত্র হিসেবে ধরে নিয়েছে। এবং যেহেতু জ্বালানি ছাড়া মানুষ চলতে পারবে না, জ্বালানি, মোবাইল ফোনের বিল, এই যে কিছু যে জায়গা আছে যেগুলো ছাড়া মানুষ প্রতিদিন মানুষ চলতে পারবে না, সেখান থেকে বেশি বেশি একেবারে অ্যাগ্রেসিভ কায়দার ট্যাক্স ওঠানো, এটা হচ্ছে বর্তমান সরকার একটা হিসেবে নিয়েছে, মানে তার কৌশল হিসেবে নিয়েছে। সামনে বাজেট আসতে যাচ্ছে, বাজেটে আপনি এবার স্মরণকালের সবচেয়ে বেশি 9 লক্ষ কোটি টাকা, 9 লক্ষ কোটি 30 হাজার কোটি টাকা, 9 লক্ষ 30 হাজার কোটি টাকার আপনি বাজেট করছেন। শুনতে খুব ভালো লাগে যে, এবং আমরা আলোচনা করি বাজেট আসলেই অমুক খাতে বরাদ্দ বাড়ানো দরকার, তমুক খাতে বরাদ্দ বাড়ানো দরকার, কিন্তু সরকার অলরেডি কিন্তু বাজেটটা করে ফেলেছে, সেটা শুধু পেশ হবে। সেখানে অলরেডি পত্রপত্রিকা নিউজ অনুযায়ী আপনি 9 লক্ষ 30 হাজার কোটি টাকার একটা বাজেটে পরিচালন ব্যয় রেখেছেন 60 লক্ষ 30 হাজার কোটি টাকা, এবং উন্নয়ন ব্যয় হচ্ছে বাকিটা, অর্থাৎ দ্বিগুণেরও কম, মানে উন্নয়ন ব্যয়ের দ্বিগুণেরও বেশি হচ্ছে আপনার পরিচালন ব্যয়। 3 লক্ষ কোটি টাকা আপনি রেখেছেন উন্নয়ন ব্যয়, এবং সবচেয়ে যেটা বিস্ময়কর, এই উন্নয়ন ব্যয়ের 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ, যেটা অনির্দিষ্ট, আপনি কোথায় খরচ করবেন কেউ জানে। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে আপনি থোক বরাদ্দ রেখেছেন 1,70,000 কোটি টাকা। 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 হলে এটা অর্ধেকের বেশি। এবং আপনি জানেন যে থোক বরাদ্দ নিয়ে সবসময়ই প্রশ্ন আছে যে এটা কোথায় খরচ হবে, কি হবে, এটা তো রাজনৈতিক বিবেচনা অনেক সময় খরচ হয়। আপনার মন্ত্রণালয়ে আপনি দিয়ে দিলেন, আপনার জেলার একটা স্যাংশন দিয়ে দিলেন। গত অর্থ বছর কত ছিল থোক বরাদ্দ? 10,000 কোটি টাকা। এর আগের অর্থ বছর ছিল 11,000 কোটি টাকা। এবার আপনি করছেন 1,70,000 কোটি টাকা, তার মানে 10 গুণ আপনি এক ধাক্কায় বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ এডিপি, যেটার দ্বারা আমাদের দেশে অবকাঠামো সহ অন্যান্য, আপনি অবকাঠামো না করলে এখানে ইনভেস্টমেন্ট আসবে কিভাবে?
তাহলে এই যে উন্নয়ন ব্যয় আপনি থোক বরাদ্দটা এত বড় একটা থোক বরাদ্দ, মানে 1 লক্ষ কোটি টাকার কিছু বেশি থাকবে এবার এই অর্থ বছরে উন্নয়ন বরাদ্দ, বাকি সবই পরিচালন ব্যয় যেগুলো অনুৎপাদনশীল এবং থোক বরাদ্দ। এরকম একটা বাজেট কিন্তু এবার হতে যাচ্ছে। IMF এর ঋণ সরকার পায় নাই, যেটা প্রথমে তাদেরকে আগের কিস্তি ফেরত দিয়ে দিল। আমাদের অর্থমন্ত্রী কিন্তু এসে এমনভাবে বললেন যে তিনি প্রায় একটা সমাজতান্ত্রিক দেশের বিপ্লবী একজন অর্থমন্ত্রী, যে আমাদের IMF এর লোন লাগবে না। এবং মানে IMF এর লোন লাগবে না কিরকম, যে আমরা কি IMF এর পেছনে পেছনে দৌড়াবো? কিন্তু সেই কিস্তিটা আপনি বাদ দিয়ে কিন্তু আমার নতুন কিস্তি দিকে যাচ্ছে, সেখানে শর্ত আরও কঠিন হবে। ফলে সার্বিক দিক থেকে সরকারের ভুল পলিসি কিন্তু পরিস্থিতিটাকে আরও কঠিন করে তুলছে।